ভোর হতে এখনো বেশ খানিকটা দেরি। নিঝুম রাতে দূর থেকে কোনো এক নাম না জানা পাখির ডাক থেকে থেকে কানে ভেসে আসছে। সকলে ঘুমে আচ্ছন্ন, শুধু ঘুমে নেই জিহাদ আর শিফা। ডিভানে বসে আছে জিহাদ, দুই হাত জোর করে থুতনির নিচে রেখে বাহিরে তাকিয়ে আছে জিহাদ। শান্ত চোখের মনি দৃষ্টি আটকে আছে বারান্দায় রাখা গোলাপ ফুলের গাছটিতে। লাল গোলাপটিতে শিশির জমতে শুরু করেছে, আর শিফা আইস ব্যাগ মাথায় পেছনে চেপে ধরে আছে। শিফা জিহাদের ফুফাতো বোন, কিছুদিন হলো এখানে এসে রয়েছে। এখানে আসার সবচেয়ে বড় কারণ হলো জেহের। জেহের অস্বাভাবিক সেটা জেনেও জেহেরের পেছনে পড়ে আছে, আর সেটার একটাই কারণ, টাকা। জেহের আর জিহাদ যমজ ভাই, কয়েক মিনিটের বড় ছোট শুধু। জেহের বড় আর জিহাদ ছোট, তবুও জেহেরকে জিহাদ ভাই বলেই ডাকে। তাদের দেখে সকলেই তালগোল মিলিয়ে ফেলবে কে জেহের আর কে জিহাদ। তবে পরবর্তীতে জিহাদ আর জেহেরকে পার্থক্য করতে সহজ হয়ে যায়, কারণ জিহাদ চোখে চশমা পরে আর চোখের মনি কালো। অপরদিকে জেহের চশমা ব্যবহার করে না, আর তার চোখের মনিও কালচে নীল। জিহাদের চোখ, এমনকি চেহারাও সব সময় শান্ত হাস্যোজ্জ্বল থাকে, আর বিপরীতে জেহের গম্ভীর। আর জেহেরের শান্ত চোখ দুটো দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। তার চোখগুলো এমন ভয় পাওয়ার মতো। জেহের কারো সাথে মিশে না, কথা একদমই বলে না, এমনকি হাও করে না। যে কথাটা ভাল লাগবে বা প্রয়োজনীয় মনে করে সেটারই উত্তর দিবে। এছাড়া অস্বাভাবিক আচরণ তো আছেই, যদিও এই তার অস্বাভাবিকতার পেছনে অনেক বড় একটা কারণ আছে। এর জন্য তাকে বিশেষ মেডিসিন দেওয়া হয়, অথচ দিন দিন তার অস্বাভাবিক আচরণ বেড়েই থাকে। কথায় কথায় হুটহাট রেগে যায়, ভাঙচুর করে। জেহেরের এই অস্বাভাবিকতার কারণে আফজাল এবং জেসমিন ডক্টর দেখাতে চাইলে জেহের রেগে গিয়ে বাধা দেয়। সে কোনো ডক্টর দেখাতে চায় না। বাহিরের কেউ তাকে বিভিন্ন প্রশ্ন করুক, মেডিসিন দিক, এগুলো একদম অপছন্দ করে সে। শত চেষ্টার পরেও ডক্টরের কাছে নিতে পারেনি তাকে। একবার শুধু ডক্টরের কাছে নিতে পেরেছিল, তাও অচেতন অবস্থায়। তখনই ডক্টর কিছু মেডিসিন দিয়েছিল। তারপর থেকে মেডিসিনগুলো জেহেরের অজান্তেই তাকে খাওয়ানো হয়, আর সেই দায়িত্ব নিয়েছে জিহাদ। একমাত্র জিহাদের ওপরেই রাগ কম দেখায় জেহের। দু ভাই মিলে নিজেদের বিজনেস পরিচালনা করে। জেহের কাজের বেলায় একদম পারফেক্টলি সব কাজ করে। বিজনেসের সকল কাজ বুদ্ধিমত্তা দিয়ে সকলের থেকে এগিয়ে আছে সে। এই কারণেই তাদের বিজনেস সবসময় টপে থাকে। কাজের বেলায় হেয়ালি বাড়তি কথা একদমই পছন্দ না তার। অফিসে গিয়ে সবসময় কাজে ধ্যান দিয়ে থাকে। কাজে যদি কোনো রকমের ব্যাঘাত ঘটে তাহলে অস্বাভাবিক আচরণ শুরু হয়ে যায় তার। সেখানে রাগারাগি করে, সকল রাগ স্টাফদের উপর ছাড়ে। যার কারণে কাজের ব্যাঘাত ঘটে তাকে তো সে ছাড়েই না। এই কারণে অফিসের সকলেই ভয় পায় তাকে। এমনকি মিটিংয়ে গিয়ে কারোর সাথে কুশল বিনিময় না করেই কাজের কথা শুরু করে দেয়। মিটিংয়ে উপস্থিত সকলেই সেই সময়ে ভয় কাঁপাকাঁপি শুরু করে দেয়, কারণ একটু 19-20 হলেই সে আর দুনিয়াতে টিকবে কিনা সেটা নিশ্চয়তা নেই। ঘরের সকলেই তাকে ভয় পায়, এমনকি তার বাবা আফজাল চৌধুরীও। আর জিহাদ সকলের সাথে হাসি খুশি থাকে। জিহাদের থেকে জেহেরের ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স বেশি, আর এজন্যই শিফা জেহেরের পেছনে পড়ে আছে। জিহাদ কেউ সে নিজের করত, কিন্তু জিহাদের অ্যাকাউন্টে টাকা জেহেরের চেয়ে কম হওয়ায় সে জিহাদের পেছনে লাগেনি। কিন্তু জেহেরের কাছে যেতে ভয় পায় সে। একবার তো জেহেরের হাত একটু টাচ করায় তাকে গলা চেপে ধরেছিল। ভাগ্যিস সেদিন সকলে কাছেই ছিল বলে বেঁচে গিয়েছিল। এরপর থেকে সে আর জেহেরের ধারে কাছেও যায়নি। অশ্লীল জামাকাপড় পরে দূর থেকে জেহেরকে আকর্ষণের চেষ্টা করে, কিন্তু জেহের তাকে দেখলেই কিছু না কিছু ছুঁড়ে মারে। তাকে চোখের সামনে সহ্য করতে পারে না জেহের। আর যখন ইনশিতাকে আটকে রেখে জেহের খাবার বানাতে গিয়েছিল, তখন জিহাদ গিয়ে ইনশিতাকে ছাড়ানোর ব্যবস্থা করে, কারণ সে জানে তার ভাইয়ের সাথে কেউ কখনোই ভালো থাকতে পারবে না। আর ভাইয়ের যেটা একবার পছন্দ হয় সেটা নিজের করে রাখে, কাউকেই দিতে চায় না। একদম বন্দি করে রাখে জিনিসটাকে। আর এটা তো একটা মানুষ কখনোই কারো বন্দি হয়ে থাকতে চাইবে না নিশ্চয়ই। ইনশিতাকে ছাড়ানোর সময় শিফাও সেখানে উপস্থিত হয়ে যায়। ইনশিতাকে অন্য ড্রেস বের করে নিজে ইনশিতার শাড়িটা পরে জেহেরকে ইমপ্রেস করার কথা ভাবে শিফা। ইনশিতা বেরিয়ে যাওয়ার পর কোনো রকমে ইনশিতার শাড়িটা পরে অপেক্ষা করতে থাকে জেহেরের। আর জিহাদকে বলে বাহির থেকে দরজা আটকে যেতে। জিহাদ একবার না করলেও পরে কি ভেবে সে দরজা আটকে চলে যায়। শিফার ধারণা ইনশিতার মতো সাজলে তাকে গ্রহণ করবে জেহের। জেহের খাবার নিয়ে রুমে গিয়ে দেখে রোজ উল্টো দিকে ফিরে আছে। তবে তার খটকা লাগলো যে রোজের চুল কোমর পর্যন্ত, আর এখন পিঠের অর্ধেক মাত্র।
ভ্রুকুচকে সামনে এগিয়ে গিয়ে রোজের কাঁধে হাত রাখতে গিয়ে সরিয়ে নিল। রাগান্বিত দৃষ্টিতে ছদ্মবেশী রোজের দিকে একবার তাকিয়ে নিয়ে একটা শোপিস দূর থেকে ছুঁড়ে মারল একদম মেয়েটির মাথা বরাবর। হঠাৎ মাথায় আঘাত লাগায় শিফা চিৎকার দিয়ে পেছনে ফিরলে জেহের দাঁতে দাঁত চেপে বলল, তোমার সাহস কি করে আমার রুমে ঢোকার? আর তুমি আমার রোজের শাড়ি কেন পরেছ? আর আর আমার রোজ কোথায়? রোজ কোথায়? তুমি রোজ? চিৎকার করে রোজকে ডাকতে লাগলো আর পুরো রুমের প্রতিটা কোণা খুঁজতে লাগলো। তারপর হুট করে শিফার দিকে ফিরল সে। শিফা তখনও মাথায় হাত দিয়েছিল। চোখে আগুন ঝরিয়ে জেহের বলল, তুই তুই আমার রোজকে পালাতে সাহায্য করেছিস, তাই না? আমার থেকে দূরে সরিয়েছিস তুই, ইউ বাস্টার্ড। বলেই হাতের কাছে ছোট্ট ফুলদানিটা ছুড়ল। আর একটু জন্য সেটা চোখে লাগেনি, কারণ জিহাদ এসে টান মেরে শিফাকে সরিয়ে দিয়েছিল। অবস্থা বেগতিক দেখে শিফা তৎক্ষণাৎ রুম ছেড়ে পালালো। আর তখনই জেহেরের ভাঙচুর শুরু হয়ে যায়। তার রোজ তার থেকে পালিয়েছে। সে রাগ গিয়ে পড়ে রুমের প্রতিটা জিনিসের উপর। জেহেরকে ইনজেকশন দেওয়ায় সে গভীর ঘুমে মগ্ন। যেবার সেই বিকেলের ঘটনার পর থেকে ভয়ে নিজের রুম থেকে বের হয়নি। নিস্তব্ধতার চাদর ছিঁড়ে জিহাদের কণ্ঠস্বর ঝংকারের মতো আওয়াজ তুলল, এখানে বসে কি করছে শিফা? গিয়ে ঘুমিয়ে পড়ো। ভাবছি। খানিকটা ভ্রু কুঁচকে এলো জিহাদের। থুতনি থেকে হাত না সরিয়েই বলল, কি? যে জিহাদ আমাকে একদম সহ্য করতে পারে না, তার ভাইয়ের কাছেও ঘেঁষতে দেয় না, দেখলেই বাড়ি ছেড়ে চলে যেতে বলে, সেই জিহাদ আজ আমাকে তার ভাইয়ের রুমে থাকতে কোনো বারণ করছে না, আবার আমাকে দেখেও কোনো বাড়তি কথা বলছে না। ইজন্ট ইট সো স্ট্রেঞ্জ? উত্তর না দিয়ে থুতনি থেকে হাত সরিয়ে কিছুটা গায়ালানোর মতো করে বসলো জিহাদ। শান্ত দৃষ্টিতে একবার শিফার দিকে তাকিয়ে আবারও সামনে তাকালো। অন্ধকারকে দূরে ঠেলে ভোরের সূর্য স্নিগ্ধ আলো ছড়িয়ে উদিত হয়েছে। নীল আকাশ লালচে আভায় ছেয়ে গেছে। কিছুক্ষণ পরে জেহেরের জ্ঞান ফিরবে। তখন কি হবে? ওই মেয়েটার জীবন নরকে পরিণত হতে আর বেশি দেরি নেই। তার কপালে কি আছে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই জানে না। হিংস্র জানোয়ারের গুহাতেই হয়তো তার ঠাঁই হবে শেষ পর্যন্ত। সকালের মিষ্টি রোদ ইনশিতার মুখে পড়তেই আড়মোড়া ভেঙে উঠে বসল সে। পাশে ঘুমিয়ে আছে নয়নিকা। কেমন গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। মুচকি হেসে চাদর টেনে নয়নিকার গায়ে দিল। নিজ গায়ে চাদর সরিয়ে দিয়ে বেশ বড় সড়ো একটা হাই তুলে বারান্দায় গিয়ে দাঁড়ালো ইনশিতা। তারপর লম্বা একটা নিঃশ্বাস নিল। আজ তার কাছে বেশ ফুরফুরে লাগছে। মনে হচ্ছে হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। মনটাও কেমন ফ্রেশ ফ্রেশ লাগছে। কতদিন পর এত ভালো লাগছে জানা নেই তার। কালকের ঘটনাটাও হঠাৎ করেই মাথা থেকে বেরিয়ে গিয়েছে। রান্নাঘরে গিয়ে মায়ের সাহায্যে রুটি ভাজি তৈরি করে নিল। বাবা নয়নিকাকে ডেকে নাস্তা করাতে বসে গেল। নয়নিকা খেতে না চাইলে জোর করে বসিয়ে দিল ইনশিতা। ইনশিতার বাবা মিজান হোসেন বলল, ইতুমা, তুই কি আজ ভার্সিটি যাবি? হ্যাঁ বাবা, যাব তো। কেন বলো তো? তোর চাচিমা আজকে আসবেন বলেছেন। তিনি তোকে নিয়ে কয়েকদিন তার কাছে রাখতে চান। কিন্তু বাবা, আমি ওখানে গিয়ে থাকলে আমার ক্লাস মিস হয়ে যাবে। আর তোমাদেরকে দেখে রাখবে কে? মায়ের বাতের ব্যথা বেড়ে যাচ্ছে। আর তোমারও তো ডায়াবেটিক্স বেড়ে গেছে, তাই না? এখন আমি তোমাদের এই অবস্থায় রেখে কি করে থাকবো বলো? তার মাঝে নয়নিকা রুটি ছিঁড়তে ছিঁড়তে বলল, ইতু, আমি আছি না? আমাকে কি আঙ্কেল আন্টি নিজের মেয়ের মতো দেখে না? তুই যতদিন আসছিস ততদিন আমি আঙ্কেল আন্টির খেয়াল রাখবো। তুই চিন্তা করিস না, নিজেকে একটু সময় দে। ভার্সিটির পর টিউশন, ঘরের কাজ, তোর বাবার দোকানের হিসেব, এগুলো নিয়েই তো থাকিস। খাটুনি তার কম করিসনি। এবার একটু ঘুরে বেরিয়ে আয়। নয়নিকার কথায় মার্শা বেগমও সম্মতি দিলেন। হ্যাঁ রে মা, একটু ঘুরে বেরিয়ে আয়। তোর চাচির কাছে থাকলে তোর কোনো কিছুরই অভাব হবে না। তিনি তো তোকে অনেক ভালোবাসেন। আর আমাদের কথা চিন্তা করিস না, নয়ন মা আছে, ওই সামলে নেবে। মা, যা মা, আর না করিস না। শত অনুরোধের পরই রাজি হলো ইনশিতা। ভার্সিটির কয়েকটা ক্লাস করে এসে চাচি আসলে তার সাথে চলে যাবে। বাবা, একটা কথা বলার ছিল। বল। মিজান অবাক হয়ে বলেন, সে কি রে? তাহলে তোর পড়াশোনার কি হবে? পড়াশোনার জগতেই থাকবে। পার্ট টাইম জব করবো আর কি। অনার্সটা ভালোভাবে শেষ হলেই অন্য কোনো ভালো একটা চাকরি খুঁজবো ভাবছি। এভাবে পড়াশোনা, জব, টিউশনি একসাথে চালালে তো তুই আর বেশি হিমশিম খাবি। না, চাকরি কোনো দরকার নেই এখন। পড়াশোনাটা শেষ হোক তারপর। কিচ্ছু হবে না বাবা, আমি ম্যানেজ করে নিব। আর এখন টাকাটাও অনেক দরকার।
চারদিকে এত ধার দেনা, এসব শোধ করতে হবে তো। তোমার দোকান আর টিউশনিতে কতই বা টাকা আসে বলো তো? এখন চাকরি করাটাই শ্রেয়। মিজান হোসেন নিশ্চুপ থেকে সম্মতি দিলেন। আসলেই তো এখন টাকার অনেক দরকার। এই ছোট মেয়েটার কাঁধে কত দায়িত্বের বোঝা। নিজের কষ্ট চেপে কি সুন্দর হাসি মুখে শুয়ে যাচ্ছে সব। তিনি নিজেও তো একটু সান্ত্বনা দিতে পারছেন না মেয়েকে। মেয়ের মুখ দেখলেই তার বুকটা হু হু করে কেঁদে ওঠে। তার মেয়ের জীবনে কি একটু সুখ আসবে না? কবে সে একটু চিন্তাবিহীন জীবন কাটাবে? ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেললেন মিজান। ক্লাস শেষ করে বাড়ির পথে রওনা দেবে ইনশিতা আর নয়নিকা। বাবা একটু আগে ফোন করে বলেছে তার চাচিমা এসে গেছে। ভার্সিটির রাস্তার মোড়ে আসতেই থমকে যায় ইনশিতা। চোখ দুটো বড় বড় হয়ে গেল। মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে আসবে। কালকের ঘটনাটা আবারও মাথা চাড়া দিয়ে উঠল তার। ইনশিতাকে পাশে না পেয়ে নয়নিকা পেছন ফিরে দেখলো, চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছে। বিরক্তি নিয়ে বলল, উফ, ছাতার মাথা, চোখগুলো আলোর মতো করে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি চল বইন, আমার খিদে লেগেছে। তবুও কোনো নড়চড় হলো না ইনশিতার। হুঁশ আসতেই দ্রুত পাশের দোকানের পেছনে লুকালো। ইনশিতার কর্মকাণ্ডে অবাক না হয়ে পারল না নয়নিকা। এমন করছে কেনই তো? কিছু জিজ্ঞেস করতে নিবে তার আগেই নয়নিকাকে টেনে দোকানের আড়ালে নিয়ে চুপ থাকতে ইশারা করলো ইনশিতা। ইনশিতার মুখ বেয়ে ঘাম ঝরছে। ফিসফিস করে বলল, আমি শেষ দোস্ত, আমি শেষ। আরে কি হয়েছে? এমন করছিস কেন? বলবি তো। ওই পাগলটা এদিকে এসছে। আমি শেষ। এবার না জানি কি করে। কোন পাগল? তোর সাথে আবার কে কি করবে? আরে তোকে কালকে বললাম না যেবার বাড়ির কথা, ওই জেহের পাগল ছেলেটার কথা। সেই জেহের এখন এখানে। কি করব আমি এখন? উনি যদি কিছু করে, আমাকে যদি আবার নিয়ে যায়। ওই সাইকোটা? দাঁড়া দেখে নেই একবার। নয়নিকা দোকানের পাশ থেকে বেরিয়ে এলো। নয়নিকাকে থামাতে যেও পারল না ইনশিতার। হাত পা কাঁপছে তার। এই পাগলটা এখানে কেন এসছে? তার খোঁজে নয় তো? নয়নিকা রাস্তায় আসতেই দেখে ভার্সিটির গেটের ঠিক কিছুটা দূরে সাদা মার্সিডিজ গাড়ি দাঁড় করানো। তার সামনে দাঁড়িয়ে আছে সুঠাম দেহের অধিকারী একজন সুপুরুষ। মনে হচ্ছে এদিক ওদিক কাউকে খুঁজছে। নয়নিকা হা হয়ে আছে। এত সুন্দর একটা ছেলে কিনা পাগল, নাকি এটা সেই ছেলে না? নয়নিকা ফিরে গিয়ে জোর করে ইনশিতাকে ধরে রাস্তায় আনলো। দোস্ত, এটাই সে ছেলে? ইনশিতা দেখলো জেহের ছেলেটি এদিক ওদিক কাউকে খুঁজছে আর মাথার পেছনে চুল টেনে ধরে বিড়বিড় করছে। মুখে বিরক্তি আর রাগের ছাপ স্পষ্ট। কিরে বল। আরে হ্যাঁ, এটাই সেটা। ছাড় আমারে কচু, দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। আমার বিশ্বাস হয় না এই ছেলে পাগল। ইয়ার, হি ইজ সো সুইট অ্যান্ড হ্যান্ডসাম। ইনশিতার ইচ্ছে করছে এক্ষুনি নয়নিকাকে কোথাও চুবিয়ে মারে। এই ছেলেটা যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। একেবারে ভয়ঙ্কর সুন্দর। সেটা যদি একবার নয়নিকা উপলব্ধি করতে পারত তাহলে শান্তি পেত ইনশিতা। নয়নিকা আবারও বলল, তুই কেন রে ছেলেটার থেকে পালালি রে? ইস, এমন সুইট কিউট ছেলেকে কেউ হাতছাড়া করে নাকি? তুই তোর সুইট টক ঝালকে দেখ, আমি গেলাম। ইনশিতা যেতে চাইলে নয়নিকা যেতে দেয় না, জোর করে আটকে রাখে। আর জেহেরের সৌন্দর্যের গুণগান গেয়ে চলছে। ঘুম থেকে উঠেই জেহের গোপনে ইনশিতার খোঁজ চালালো। সমস্ত তথ্য হাতে পেয়ে সে সবার আগে ভার্সিটিতে যাওয়ার সিদ্ধান্ত নিল। ভার্সিটিতে গিয়ে দেখলো সকল স্টুডেন্ট বেরিয়ে আসছে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও যখন পেল না, তখন তার রাগে মাথা ফেটে যাওয়ার উপক্রম। বিড়বিড় করে বারবার বলছে, আমার কাছ থেকে কোথাও পালাতে পারবে না রোজ। আমি মুক্তি না দিলে তুমি কখনোই মুক্তি পাবে না। তখন হঠাৎ চোখ যায় তার রাস্তার মোড়ে, যেখানে সে তার রোজকে দেখতে পায় আর সাথে একজন মুখ হা হয়ে থাকা মেয়েকে। রোজকে দেখা মাত্র জেহেরের চোখে মুখে খুশির ঝিলিক দিয়ে ওঠে। কিন্তু সেই খুশিটা মুহূর্তেই উবে যায় যখন দেখলো রোজের পাশের মেয়েটা তার রোজের হাত চেপে ধরে আছে। আরো বেশি রেগে যায় জেহের। তার রোজের হাত চেপে ধরার শাস্তি তো এই মেয়েটাকে দিবেই। তবে আগে তার রোজকে নিজের কাছে নিয়ে আসতে হবে। সে এগিয়ে যায় তার রোজের দিকে। ইনশিতা আচমকা লক্ষ্য করলো জেহের তার দিকে তাকিয়ে আছে আর একটু পর এগিয়ে আসছে। বুকের মধ্যে ভয় জেঁকে ধরেছে। এখন কি করবে সে? কিছু না ভেবে নয়নিকাকে ধাক্কা দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে ভোঁ দৌড় দেয়। ইনশিতাকে দৌড়ে যেতে দেখে আর সময় নষ্ট করে না জেহের। সে ওর সমান তালে দৌড়ায়। তাকে যে করেই হোক তার রোজকে ধরে তার কাছে আনতে হবে, যে করেই হোক। একটা গলির মাঝখান দিয়ে ইনশিতা দৌড়াচ্ছিল। দৌড়াতে দৌড়াতে পেছনে লক্ষ্য করে দেখলো তার বেশ খানিকটা পেছনে জেহেরও দৌড়ে আসছে। আটকে উঠল ইনশিতা। জেহেরের দৌড়ের সাথে সে পারবে না।
তার চেয়ে ভালো কোথাও লুকিয়ে পড়া, যেই ভাবা সেই কাজ। গলির একটা ঘরের মধ্যে লুকিয়ে পড়ল। চিপা চাপা গলির মধ্যে জেহেরের দৌড়াতে বেশ বেগ পেতে হলো। গলির মোড় পাল্টাতেই দেখলো তার রোজ কোথাও নেই। সামনে পেছনে সব জায়গায় দেখলো, তাও পেল না। না পেয়ে রেগে হিংস্র বাঘের মতো গর্জন করে উঠল। সামনে থাকা কাঠের ড্রাম জোরে লাথি মেরে ভেঙে ফেলল। কপালে রক ফুলে উঠেছে, কচরাতে কচরাতে চিৎকার করে বলল, এখন পালাতে পারলেও ভবিষ্যতে আর পারবে না রোজ। অল্প সময় আছে তোমার হাতে, যত পারো উড়ে নাও, তারপর আমার কাছেই বন্ধ হয়ে থাকতে হবে তোমাকে। জেহেরের গর্জে ওঠা কণ্ঠে এমন কথা শুনে ঈশিতার ভয়ে বুক কেঁপে উঠল। এই জেহেরের হাতে একবার পড়লে তার পুরো জীবন নরক বানিয়ে দেবে, এতে সন্দেহ নেই তার। এখন কোনো রকমে বাসায় গিয়ে চাচিমার সাথে এই শহর ত্যাগ করলেই বাঁচবে সে, এর আগে নয়। জেহের চলে যাওয়ার পর ঈশিতাও লুকিয়ে চলে আসে বাড়িতে। এসেই তাড়া দিতে থাকে চাচিমাকে। ঈশিতার বাবা তো অবাক, এই সকালেই তো মেয়েটা যেতে চাইছিল না, এখন আবার হঠাৎ করে যাওয়ার জন্য উঠে পড়ে লাগলো কেন? আর মেয়েটাকে দেখেও মনে হচ্ছে অনেক ভয় পেয়ে আছে। ঈশিতার মাথায় হাত রেখে বললেন, কি হয়েছে কি মা, চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? ঈশিতা হাসার চেষ্টা করে বলল, কিছুই হয়নি বাবা, কি কি নিব সেই চিন্তায় আছি, তাই হয়তো এমন দেখাচ্ছে। ঈশিতা মনে মনে বলল, আমি তোমাকে কিছুই বলতে পারবো না বাবা, ক্ষমা করে দিও। কালকের আর আজকের ঘটনা বললে তুমি অনেক টেনশন করবে, যা আমি চাই না। ঈশিতার বাবা আর কিছু বললেন না, তবে মনে খচখচ রয়েই গেল। চাচিমা তো ঈশিতাকে পেয়ে অনেক খুশি। নিজের মেয়ে নেই বলে ছোটবেলা থেকে ঈশিতাকে মেয়ের মতো আদর করতেন। চাচিমার সাথে রওনা হলো ঈশিতা। নয়নিকার সাথেও দেখাটা হলো না তার। দীর্ঘ 2 ঘন্টার পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত পৌঁছালো তারা। ঈশিতার চাচিমা উচ্চ মধ্যবিত্ত, কিছুটা বড়লোকই বলা চলে। একটাই ছেলে তার, ইঞ্জিনিয়ারিং পড়ছে, পাশাপাশি ছোটখাটো চাকরিও করছে। টাকা পয়সা যদিও কমতি নেই, তাও শখের বসে চাকরিটা করে। নাম রাফিদ, বাবা আর্মি থেকে রিটায়ার্ড হয়েছেন 4 বছর। ছিমছাম দোতলা একটা বাড়ি, নিচতলা ভাড়া দেওয়া। ঘরের ভেতরে সবকিছুই পরিপাটি আর গোছানো। ঈশিতাকে একটা রুমে থাকতে দেওয়া হলো। রাফিদ বাসায় নেই, সন্ধে আসবে। ঈশিতা ফ্রেশ হয়ে বাবাকে ফোন করে কথা বলে নিল। নয়নিকাকে ফোন করতে নাম্বার বন্ধ পেল সে। রাতে আরেকবার ফোন করে নিবে ভেবে ঘুমিয়ে পড়ল সে, বড্ড ক্লান্ত এখন। সন্ধে ঘুম ভাঙল কারো চেঁচামেচির আওয়াজে। ঈশিতা ঘুম থেকে উঠে ডাইনিং এ যেতেই দেখতে পেল রাফিদ চিল্লাচিল্লি করছে। তার কারণ তার মা তাকে না বলে এত দূর পর্যন্ত কেন গিয়েছিল। রাফিদকে একটা বার ইনফর্ম করলেই তো পারত, সেটা না করাতেই সে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। আর কাকিমা ব্যস্ত তাকে থামাতে। তোমাকে কতবার বলেছি কোথাও গেলে আমাকে বলবে, আমি নিয়ে যাব। একা একা কেন যেতে গেলে? কোনো বিপদ আপদ হলে? কিছু তো হয়নি তাই না, এখন থাম না বাবা। ঈশিতা খেয়াল করে বলল, আমি ছিলাম তো ভাইয়া, কোনো সমস্যা ছিল না। ঈশিতাকে রাফিদ কিছু বলতে নিবে তার আগেই থেমে গেল। কিছুক্ষণের জন্য হার্টবিট মিস করলো সে। ঘুম জড়ানো কণ্ঠ, ঘুম ঘুমু চোখ, ভোলা গাল, এলোমেলো চুলের ঈশিতাকে দেখে রাফিদের হৃদস্পন্দন থমকে যাওয়ার প্রায়। কাঁধের জামাটা কিছুটা নামানো, যার ফলে পুরো কাঁধ উন্মুক্ত হয়ে আছে। কানে লতি গরম হয়ে গেল রাফিদের, মাথা ঝিমঝিম করতে লাগলো। চাচির ডাকে তার ঘোর কাটল। ইতি তো ঠিকই বলেছে, এখন রাগ করিস না তো, মাত্রই এসেছিস, গিয়ে ফ্রেশ হয়ে আয়। আর ইতু, তুইও তো কিছু না খেয়ে আছিস, এসে খেয়ে নে, আমি রান্নার ঘরেই আছি। এই বলে চলে গেল মার্শা বেগম। ঈশিতা গিয়ে রাফিদের সাথে কুশল বিনিময় করলো। কেমন আছো ভাইয়া? আগে তো আমাদের বাসায় যেতে, আর এখন তো অমাবস্যার চাঁদ হয়ে গেছো। এরকম আরো অনেক কথা বলতে লাগলো ঈশিতা। আর রাফিদ মাথা নিচু করে হা করতে লাগলো। একটু পরে ফ্রেশ হতে যাবে বলে দ্রুত চলে গেল। খানিকটা অবাক হলো ঈশিতা, তবুও কিছু বলল না। সকলে খাবার খেতে বসে পড়ে। খাবার মাঝে ঈশিতার ফোন বেজে ওঠে। স্ক্রিনে তুহিন নাম হেসে উঠতে হাসি মুখে রিসিভ করলো ঈশিতা। তুহিন নয়নিকার ভাই, ইন্টারে পড়ে। ওপাশ থেকে তুহিনের কথা শুনতেই মুখ কালো হয়ে গেল তার। আঁতকে উঠল ঈশিতা। ঈশিতা ফোন কানে নিয়ে বলল, কিরে পুচকু, কেমন আছিস? হঠাৎ এখন ফোন দিলি, সব ঠিকঠাক আছে তো? ওপাশ থেকে তুহিনের ক্রন্দনরত আওয়াজ শোনা গেল। নয়ন আপুকে পাওয়া যাচ্ছে না আপু, কলেজ থেকে এখন পর্যন্ত বাসে ফিরেনি। তোমাদের বাড়িতে খোঁজ করেছিলাম, কিন্তু ওখানেও নাকি যায়নি। তুহিনের কথা শুনে আঁতকে উঠল ঈশিতা। জাহিরকে দেখার পর সেই যে দৌড়ে এসেছিল, এরপর থেকে নয়নিকাকে দেখেনি সে, বাসাতেও যায়নি। তাহলে কোথায় গেল মেয়েটা? ভালো করে খোঁজ নিয়েছিস তো?
হয়তো কোনো ফ্রেন্ডসদের বাসায় আছে। আমি সবার বাসায় খোঁজ নিয়েছি আপু, কিন্তু কোথাও নেই। এমনকি আপুর মোবাইলও বন্ধ। মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে, বাবাও শহরে নেই যে বলবো। বলেই কাঁদতে লাগলো তুহিন। এদিকে ইনশিতার মাথা হ্যাং হয়ে গেছে, বাড়িতে না গেলে কোথায় বা যাবে। তার মাঝে আরেকটা আননোন নাম্বার থেকে কল আসে। তুহিনকে সান্ত্বনা দিয়ে ফোনটা কাটতে বলে। আননোন নাম্বারটা কিছু না ভেবে রিসিভ করে নেয়। হ্যালো বলতে নিবে, তার আগেই বিপরীত দিক থেকে পরিচিত একটি কণ্ঠ শোনা যায়। হ্যালো ইতু। ওপাশ থেকে নয়নিকার কণ্ঠস্বর পেতেই ইনশিতা উদ্বিগ্ন হয়ে বলে, নয়ন, তুই কোথায়? সকালে তোকে কত খুঁজেছি জানিস? আর তোর নাম্বার বন্ধ কেন? এটা কার মোবাইল থেকে ফোন দিয়েছিস? তুই কোথায় আছিস সেটা বল।